এজেন্ট ব্যাংকিংয়ে একজন কাস্টমার কীভাবে প্রতারিত হতে পারে, এখন আপনি যদি তাকে গিয়ে রিয়েল টাইম ট্রানজাকশন গ্রাহক এরকম একটা আউটলেটে গেছে জমা দেওয়ার জন্য ঈদের আগে টাকা উঠাতে আসছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে মূলত কথা বলবো একজন গ্রামের সাধারণ গ্রাহক, এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক এজেন্ট আউটলেট থেকে কিভাবে প্রতারিত হতে পারে যদি সে সচেতন না হয়, সেই ব্যাপারগুলো মূলত এখানে তুলে ধরবো ভিডিওতে। তার আগে আমি কিছু কথা বলে নেই, যে কথাগুলো আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, না বললেই নয়। আমরা জানি বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকে। ডিপোজিটের জন্য ক্যাম্পেইন, লোনের জন্য ক্যাম্পেইন, অ্যাকাউন্টের জন্য ক্যাম্পেইন, এছাড়া যারা ফিল্ডে অফিসার আছে এদেরকে বিভিন্ন টার্গেট দেওয়াই থাকে। কিন্তু আপনারা কি কোনো সময় শুনছেন আজ পর্যন্ত কোনো ব্যাংক গ্রাহকদের সচেতন করার জন্য একটা ক্যাম্পেইন করছে? আজ এজেন্ট ব্যাংকিংয়ের এই অবস্থা এত বড়, এত বিস্তৃত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই নিরীহ মানুষগুলোর জন্য, নিরীহ সাধারণ মানুষ যারা আছে এদেরকে সচেতন করার জন্য 2 মাস ব্যাপী অথবা 1 মাস ব্যাপী অথবা 15 দিন ব্যাপী কোনো ক্যাম্পেইন কোনো ব্যাংক পরিচালনা করছে যে গ্রাহককে জাস্ট এই 15 দিনে পুরা ফোকাস থাকবে এজেন্টের সিওসোদের প্লাস ব্যাংকের যারা এমপ্লয়ি আছে তাদের সবার একটাই উদ্দেশ্য থাকবে, এই 15 দিনে অন্য কোনো কাজ নাই, শুধু আমরা গ্রাহকদের সচেতন করব যে এজেন্ট আউটলেটে লেনদেনের জন্য গ্রাহক কোন কোন বিষয়গুলো যেন অবশ্যই খেয়াল রাখে। জরুরি যাদের নিয়ে আপনারা বিজনেস করতেছেন, যাদের নিয়ে আজ এজেন্ট ব্যাংকিং এত বড় হয়েছে, একটা বড় যাদের জন্য আপনারা বলেন, যাদের জন্য আপনারা বিজনেস করতেছেন, তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে কোনোভাবেই প্রতারিত না হয়, এর দায়িত্ব তো আপনাদের। এজেন্ট ব্যাংকিংয়ে একজন কাস্টমার কিভাবে প্রতারিত হতে পারে, কোন কোন উপায়ে প্রতারিত করার পসিবল, এই ব্যাপারগুলোর ডাটা কালেকশন তো ফিল্ডের থেকেই সবচেয়ে ভালো হতে পারে। ফিল্ডে যারা আছে তারাই এই ডাটাগুলো সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। এরাই সবচেয়ে ভালো বোঝে যে কোন কোন উপায়ে এখান থেকে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। এখন আসি আসল কথায়, যে এজেন্ট ব্যাংকিংয়ে খুব সহজেই একজন গ্রাহক কিভাবে প্রতারিত হতে পারে এজেন্ট আউটলেট থেকে যদি কাস্টমার সচেতন না হয়, যদি গ্রাহক সচেতন না হয়। এখন এজেন্ট ব্যাংকিং বিজনেসটা যে কাস্টমার বেজের উপরে পরিচালিত হয়, এরা কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি রিচ, এটা ভাবলে, এটা আশা করলে কিন্তু ভুল হবে। কারণ আপনি এজেন্ট ব্যাংকিংয়ে যাদের নিয়ে বিজনেস করতেছেন তারা একদম রুট লেভেলের মানুষ। 80% অ্যাকাউন্ট একদম রুট লেভেলের মানুষের অ্যাকাউন্ট, প্লাস এদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, আমাদের মা বোনেরা। আপনি কিন্তু তাকে এজেন্ট ব্যাংকিংয়ের যে সিস্টেমে লেনদেন হয় সেই সিস্টেম বুঝাইতে পারবেন না, সেই সিস্টেম কিন্তু আপনি বুঝাইতে পারবেন না, সে কিন্তু সেই সিস্টেম বুঝবেও না। এখন আপনি যদি তাকে গিয়ে রিয়েল টাইম ট্রানজ্যাকশন বুঝান তাহলে কোনো লাভ নেই। আপনি রিয়েল টাইম ট্রানজ্যাকশন কি সে বুঝবে? সে বুঝবে না যে এখানে টাকাটা কিভাবে ডিপোজিট হচ্ছে, কিভাবে উইথড্র হচ্ছে, কিভাবে বিদ্যুৎ বিল জমা নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো তাকে আপনি যদি ব্যাংকের ভাষায় বুঝাইতে চান তাহলে সে কোনো দিনও বুঝবে না। যে কাস্টমার আছে তাকে সোজা বলতে হবে যে আপনি যখন ডিপোজিট করেন, মোবাইলে ফ্লেক্সি লোড দিলে যেরকম 20 টাকা দিলে 20 টাকার একটা মেসেজ আসে, এইখানেও আপনি দেখেন যে আপনার মোবাইলে মেসেজটা আসে কিনা। এজেন্ট আউটলেটে ম্যাক্সিমাম ফ্রড হয় ডিপোজিট স্লিপের মাধ্যমে, অথচ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে ট্রানজ্যাকশন হবে রিয়েল টাইম ট্রানজ্যাকশন। 20 টাকা লোড দিলে যেমন সাথে সাথে জমা হয়ে যায়, মোবাইল নাম্বারে টাকা চলে আসে, এই ক্ষেত্রেও সেম। কাস্টমার সামনে দাঁড়ায় থাকবে, সাথে সাথে ডিপোজিট হবে, সাথে সাথে কাস্টমারের মোবাইলে SMS যাবে, স্লিপ নিয়ে যাবে। কিন্তু এইখানে হয় কি, অল্প কিছু এজেন্ট আছে যাদের উদ্দেশ্য ভালো না। তারা কি করে, তারা ব্যাংকের যে ডিপোজিট, ব্রাঞ্চের জন্য যে ডিপোজিট স্লিপ ব্যবহার করা হয় সেই স্লিপ ব্রাঞ্চের থেকে নিয়ে আসে। ওই স্লিপ তো অনেকেই চেনে। তখন সে 500 টাকা যদি জমা দেয়, সে বাজার থেকে একটা সিল বানায় নেয় যে অমুক ব্যাংকের সিল অথবা ক্যাশ রিসিপ্ট। 500 টাকা জমা করায় সে ওইখানে 500 টাকার অ্যামাউন্ট লিখে
সিল দিয়ে দেয়, ক্যাশ রিসিপ্ট দিয়ে দেয়, আর একটা কপি কাস্টমারকে দিয়ে দেয়, আর কাস্টমার আর একটা কপি তার কাছে রাখে। এখন এটা দিয়ে দিলে কাস্টমার তো মনে করলো যে আমার টাকা জমা হয়ে গেছে। আসলে কি টাকা জমা হয়েছে? টাকা তো জমা হয় নাই। যতক্ষণ না টাকা পোস্টিং দিচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু টাকা জমা হয়নি। অল্প কিছু ঘটনা আমরা জানি ঘটছে, যেগুলোর অ্যামাউন্ট হয়তো বড় ছিল, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার ঘটনা আমরা জানি। কিন্তু আপনি চিন্তা করেন, মানুষ 200, 100, 500 টাকার ঘটনা দিলে কতগুলো আছে। কারণ 200, 500, 100 টাকার জন্য তো মানুষ তুল কালাম করবো না কোনো সময়। আপনি ধরেন 200 টাকা জমা দিচ্ছেন, আপনি স্লিপ আপনাকে দিয়ে দিছে, আপনি পরে এসে দেখলেন ওই টাকা কোনোদিন আপনার অ্যাকাউন্টে 200 টাকা নাই, তখন আপনি কি 200 টাকার জন্য পুরা এলাকা গরম করবেন? গরম করবেন না। মানুষ জানে কোনটা, যেটা হাইলাইট হয়েছে, যেটা লাইমলাইটে আসছে সেটা জানে। একদম ছোট ঘটনাগুলো তো মানুষ জানে না। তো এইখানে কাস্টমারের এই সব ঘটনার থেকে কাস্টমারকে মুক্তি দেওয়ার একটাই উপায়, সেটা হলো কাস্টমারের অ্যাওয়ারনেস বাড়ানো, সহজ ভাষায় অ্যাওয়ারনেস বাড়ানো। আপনি যদি অ্যাওয়ারনেস বাড়ানোর নামে তাকে রিয়েল টাইম ট্রানজ্যাকশন বোঝাইতে যান, তাইলে হবে না। তাকে একদম সিম্পলি বুঝাই দিতে হবে যে আপনি আউটলেটে যাবেন, টাকা জমা দেবেন, লোডে যেরকম 20 টাকা দিলে আপনি দোকানের সামনে দাঁড়ায় থাকেন টাকা না আসা পর্যন্ত, আপনি ওখান থেকে যান না, দেরি হলে আপনি বলেন কী ব্যাপার ভাই, টাকা কি আসছে? আপনি এই কাজটা এইখানেও করেন, তাইলে আর কোনো সমস্যা নেই। আপনি সাথে সাথে স্লিপ, টাকা জমা হলে স্লিপ নিয়ে যাবেন। যদি কেউ চায় যে এখানে ফ্রড করবে, কত উপায় আছে, কত উপায় বের করতে পারে। আপনারা জানেন যে এজেন্ট আউটলেটে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর ট্রানজ্যাকশন প্রোফাইল মিনিমাম একটা সেট করা থাকে যে 50,000 টাকা দিনে 2বার জমা করা যাবে, একদিনে সর্বোচ্চ 1 লাখ টাকা জমা করা যাবে, 1 মাসে হয়তো 5 লাখ টাকা জমা করা যাবে। এটা একটা বাস্তব ঘটনা বলতেছি। একদিন এক গ্রাহক এরকম একটা আউটলেটে গেছে জমা দেওয়ার জন্য টাকা, 3 লাখ টাকা জমা দেওয়ার জন্য গেছে। তাহলে সে গ্রাহক সচেতন ছিল, সে কিন্তু তার মোবাইল কাছে ছিল না, কিন্তু সে কিন্তু স্লিপ নিত, টাকা জমা দিয়ে স্লিপ নিত। তো এজেন্টের সিওসোর কাছে টাকা দেওয়া হয়েছে যে ভাই আমি 3 লাখ টাকা এদের দিলাম, আপনি 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেন, কোরবানির সময় আমার ছেলে ইটালি থাকে, কোরবানির সময় ছেলে আসবে, আমি এই টাকাতে গরু কিনবো, কোরবানির তখনও 6 মাস দেরি। তো যেহেতু এজেন্টের সিওসো দেখছে যে ওনার অবস্থা ভালো, এই টাকা তো 6 মাসের মধ্যে উনি উঠাবে না, তখন সে কী করছে, অথচ সে মুরব্বী বয়স্ক মানুষ, সে কিন্তু স্লিপ ছাড়াও এখান থেকে যাবে না, সে কিন্তু স্লিপ নেয়, টাকা জমা দিয়ে স্লিপ নেয়, প্লাস সেই স্লিপগুলো খুব যত্ন করে সংরক্ষণ করে রাখে। এটা ফাইন্ড আউট করা যেত না, একমাত্র চাচা এই কাজটা করছিল দেখে ব্যাপারটা ফাইন্ড আউট করা গেছে। পরবর্তীতে সে ঈদের আগে টাকা উঠাতে আসছে, আসার সময় দেখে যে আসার পরে দেখে তার অ্যাকাউন্টে টাকা আছে অনলি 50,000। তখন ব্যাংক এটা নিয়ে একটা তুল কালাম হয়েছে, কারণ টাকার অ্যামাউন্ট বেশি, 200-400 টাকা হলে তো এটা নিয়ে কখনোই কথা হইতো না। যখন তুল কালাম হয়েছে তখন ব্যাংকের লোক গিয়ে দেখছে যে চাচা আপনি যে টাকা জমা দিছিলেন আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে? তখন চাচা বলছে যে হ্যাঁ আছে, যান বাড়িতে গিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে আসেন আগে। পরে চাচা সুন্দর করে ডকুমেন্ট রাখছে, ডকুমেন্টগুলো নিয়ে আসছে। চাচা বলছে যে আমি যেদিন এই 3 লাখ টাকা জমা দেই সেই দিন আমাকে এই 6টা স্লিপ দিছে আউটলেট থেকে। তো ব্যাংকের অফিসার প্রথমে অবাক যে 6টা স্লিপ দিয়ে দিছে 50,000 করে, যদি আমি ধরি লিমিট, তাহলে 6 বারে 3 লাখ টাকা তো ডিপোজিট হয়ে যাওয়ার কথা, তাহলে টাকা কই গেল? পরে 6টা স্লিপ ওনার কাছ থেকে নিছে, নিয়ে ভালোভাবে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা টিআর নাম্বার আছে, ট্রানজ্যাকশন নাম্বার আছে, ওই স্লিপে ছোট্ট ছোট করে লেখা থাকে। 6টা স্লিপের একই টিআর নাম্বার। দেখেন কাস্টমারকে সচেতন হওয়া কত জরুরি। চাচা কিন্তু সচেতন, পুরাপুরি সচেতন হয়তো না, 100% না, তবে সে কিন্তু সচেতন। যখন দেখছে একই টিআর নাম্বার 6টা স্লিপে, এখন চাচা যখন 3 লাখ টাকা জমা দিয়ে প্রথমবার 50,000 টাকা সে জমা করছে, করে একটা আসল স্লিপ দিয়েছে, দেওয়ার পরে সে ওই স্লিপই একই স্লিপ 6 বার প্রিন্ট দিছে। 6 বার প্রিন্ট দিয়ে চাচাকে বলছে যে চাচা এই যে আপনার 50,000, এই যে আপনার 50,000 1 লাখ হইলো, আবার 50,000 দিলাম 1.5 লাখ হইলো, আবার 50,000 দিলাম 2 লাখ হইলো,
আবার 2.5 লাখ হলো, আবার 3 লাখ হলো। চাচার মাথায় তো আর, সে মুরব্বী মানুষ, তার মাথায় তো আর ওইভাবে খেলে নাই যে এইখানে টিআর নাম্বারেরও মায়ের পাশ আছে, সে ওই স্লিপ নিয়ে চলে গেছে। এখন আপনি দেখেন, এই চাচার কাছে যদি এই স্লিপগুলো না থাকতো, তাহলে এখানে কি হয়েছে সেটা কি কোনো সময় বের করা যেত? বের করা যেত না। এজেন্টের সিএসও বলতো আমি টাকা জমা করে দিছি, ওনার মনে নাই, অথবা বলতো যে উনি 50,000 নিয়ে আসছিল, আর চাচা বলতো যে না আমি 3 লাখ দিছি। তাইলে কাস্টমারের অ্যাওয়ারনেস বাড়ানোটা কতটা জরুরি এখানে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন ক্যাম্পেইন করে, ডিপোজিটের ক্যাম্পেইন করে, লোনের হাজার হাজার কোটি টাকা টার্গেট, বিজনেস, সব কিছু বিজনেস, 100%, সব কিছু বিজনেস। তার অনেক পরে আপনার মানব সেবা, যে যত কথাই বলুক। অ্যাওয়ারনেস যদি বৃদ্ধি না করেন, এই যে এত এত ক্যাম্পেইন বিভিন্ন ব্যাংকের করে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, 1 মাস 2 মাস কি এই নিরীহ সাধারণ মানুষ যাদের 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 দিয়ে আজকের এই এজেন্ট ব্যাংকিং বিজনেস, তাদেরকে মিনিমাম সচেতন করার জন্য কি একটা ক্যাম্পেইন করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু আপনারা করেন না কি জন্য? কারণ আপনার ফোকাস হলো বিজনেস। এই জন্য আপনারা বিজনেসকে সবার আগে প্রায়োরিটি দেন। আর কখন আপনাদের এগুলো মাথায় আসে? যখন কোনো বড় ঘটনা ঘটে। আমি এই ডিপোজিট স্লিপের কথা, ডিপোজিট স্লিপ দিয়ে যে খুব সহজেই ফ্রড হতে পারে, এই ব্যাপার নিয়ে মিনিমাম আরও 2 বছর আগে ভিডিও বানিয়েছি। কিন্তু তারা ছোট, এদের কথার তো কোনো সময় কোনো গুরুত্ব নাই, আর এদের কথা ওই লেভেলে কোনো সময় যায়ও না। মাঝখানে যে রাস্তা আছে, এই রাস্তার মধ্যেই তো এই কথা 2 ওয়ালের সাথে প্রতিধ্বনি হতে 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 শেষ। তো এজেন্ট ব্যাংকিং কাস্টমার দিয়ে বিজনেস, বিশেষ করে গ্রামের নিরীহ সাধারণ মানুষ দিয়ে বিজনেস। যে মহিলা এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে টাকা রাখে, তার কোনো পার্স নাই, তার কোনো পার্স থাকে না, সে তার 200 টাকা, 500 টাকা, 100 টাকা তার আঁচলে বাঁধা থাকে, সে সেই টাকা নিয়ে এসে আপনি তার অ্যাকাউন্টে জমা রাখে। বড় ঘটনাগুলোই শুধুমাত্র সামনে আসে। আমি তো বললাম যে 200, 100, 500 টাকার বহুত থাকতে পারে, বহুত থাকতে পারে। প্রত্যেক ব্যাংকের উচিত ব্রাঞ্চের ব্যবহৃত ডিপোজিট স্লিপ 100% বন্ধ করে দেওয়া এজেন্ট আউটলেটে। এজেন্ট আউটলেটে বন্ধ না করলে এজেন্ট ব্যাংকিং বিজনেস, এজেন্ট ব্যাংকিংয়ের ভবিষ্যৎ সমস্যায় পড়বে যদি এই প্র্যাকটিস চালু থাকে। আর একটা জিনিস করা দরকার, সেটা হলো যে রুট লেভেলে যারা আছে এদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা দরকার। আপনি ঢাকায় বসে এসি রুমের মধ্যে আপনি কিছু বুঝবেন না ভাই, ফিল্ডে কীভাবে কাজ হয় আপনি অনুমান করতে পারেন, কাহিনী শুনতে পারেন। তো এজেন্ট ব্যাংকিংয়ের স্বার্থে, এজেন্ট ব্যাংকিং বিজনেসের স্বার্থে আমি মনে করি যে খুব বেশি দিন করতে হবে না, আপনার কোটি কোটি টাকা বাজেট করতে হবে না এর জন্য। আপনারা কাস্টমারকে জাস্ট সিম্পলি বুঝাই দিতে হবে যে আপনারা এখানে যে লেনদেনই করেন, মোবাইল এখন সবার কাছে আছে, এমন কোনো লোক নাই যে তার মোবাইল নাই, প্রত্যেকটা লোকের কাছে মোবাইল আছে। সিম্পলি বুঝাই দিতে হবে আপনারা যে মোবাইলে টাকা লোড দেন দোকানে, আপনি 50 টাকা লোড দিলে ম্যাক্সিমাম লোক ওই টাকা ঢোকানো পর্যন্ত এখান থেকে সরে না। 2-1 থাকতে পারে, আমি নিজেও সরিনি। আপনারা মানে SMS না দেওয়া পর্যন্ত ওইখান থেকে সরে না। আপনারা এজেন্ট আউটলেটে গিয়ে জাস্ট এই কাজটাই করেন, যত টাকা জমা দিলেন তত টাকার SMS না আসা পর্যন্ত আপনি ওইখান থেকে যাবেন না। যত টাকা জমা দিলেন যত টাকা উইথড্র করলেন তত টাকার SMS না আসা পর্যন্ত আপনি ওইখান থেকে যাবেন না। আর অ্যাকাউন্টে নিজের মোবাইল নাম্বার দেন। এমনও ঘটনা ঘটছে ট্রানজ্যাকশন তো হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ট্রানজ্যাকশন হয়, কারণ আমরা জানি প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, কারোর সাথে কারো মিলবে না। এখন আপনি অ্যাকাউন্ট করতে আসছেন, আপনি একজন সাধারণ মানুষ অ্যাকাউন্ট করতে আসছেন, আপনি হয়তো ওইভাবে শিক্ষিত না। অ্যাকাউন্ট করার সময় ফিঙ্গার দিতে হয়, এটা আমি বেশ কিছুদিন আগেকার অবস্থা বলতেছি। অ্যাকাউন্ট করার সময় ফিঙ্গার দিতে হয়। আপনি আছেন কম্পিউটারের ওই পাশে সামনে, আমি আছি এই পাশে, আমি এজেন্টের সিএসও অথবা যেই হোক, আমি অ্যাকাউন্ট করে দিচ্ছি। অ্যাকাউন্ট করার সময়
আপনি ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, 4টা আঙ্গুল আপনি দিলেন, মাঝখানের একটা আঙ্গুল আমি দিলাম। টাকা উইথড্র করার সময় 5টা আঙ্গুলের ফিঙ্গার লাগে না ভাই, টাকা উইথড্র করার সময় একটা ম্যাচ হলেই হয়। তাহলে পরবর্তীতে সেই টাকা তো আমি উঠায় নিতে পারবো। তাহলে অ্যাকাউন্ট করার সময় আপনাকে সতর্ক হতে হবে। অ্যাকাউন্ট করার সময় আপনাকে দেখতে হবে ডিসপ্লেতে যে ফিঙ্গারগুলো দেওয়া হচ্ছে সেই ফিঙ্গারগুলো আপনারই কিনা, আপনিই কি 5বার দিলেন কিনা, সেই ব্যাপারটা তো আপনি নিশ্চিত করবেন। যে মোবাইল নাম্বার আপনি অ্যাকাউন্ট করার সময় দিচ্ছেন, অবশ্যই সেই মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার দিবেন, অন্য কোনো মোবাইল নাম্বার কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।